স্বাগত জানাই আমাদের সকল শ্রোতা বন্ধুদের আকাশবাণী কলকাতার পডকাস্টে। আপনারা এই কদিনে শুনেছেন যে পডকাস্টে আকাশবাণী কলকাতায় বিভিন্ন দিন আমরা সমাজের বিভিন্ন বিশিষ্ট মানুষদের, গুণীজনেদের নিয়ে আসি। তাদের জার্নির কথা, তাদের এই যাত্রাপথ এবং সেই যাত্রাপথটায় কতটা কাঁটা কতটা ফুল সবটা জানার চেষ্টা করি। সেই মানুষটিকে জানার চেষ্টা করি, তার লড়াইটাকে জানার চেষ্টা করি। আজকের আমাদের এই পডকাস্টে আমাদের আমন্ত্রণে যিনি স্টুডিওতে উপস্থিত রয়েছেন, তিনি কি বলি বলুন তো, অর্থাৎ একটা যদি শব্দ বলি তাকে ঠিকঠাক ভাবে সেই বিশেষণে বিশেষিত করা যাবে না, অনেকগুলি শব্দের প্রয়োজন হবে। আমি বলতে পারি তিনি প্রকাশক, আমি বলতে পারি তিনি প্রাবন্ধিক, অথবা বলতেই পারি তিনি শিক্ষাবিদ। আরও কিছু কিছু বলতে পারি, কি বলতে পারি সবটা না হয় তার সঙ্গে গল্প করতে করতেই জেনে নেওয়া যাবে। স্বাগত জানাই রৌনক পাবলিকেশনের প্রকাশক রূপা মজুমদারকে। ধন্যবাদ। এবং আমারও খুব ভালো লাগছে প্রত্যেকটি শ্রোতা বন্ধুর সঙ্গে আলাপচারিতা যেটা হবে আর কি, আমি সাগ্রহে কথা বলার জন্য বসে আছি। দিদি, এই যে এতগুলো বিশেষণ, প্রকাশক, শিক্ষাবিদ, প্রাবন্ধিক, এই নানানগুলো দিকে ক্রমশ তো এগিয়েছেন আপনি। আমরা যদি আপনার জার্নির একদম শুরুটায় যাই, পড়াশোনা সেটা কিসে ছিল, কোন বিষয় ভিত্তিক? কি আপনি যেহেতু সাহিত্যের সঙ্গে বা বই পত্তর ইত্যাদি পড়াশোনা সবকিছুর সঙ্গে আপনার কি সাহিত্য ছিল নাকি বিজ্ঞান? না, আমি পুরোপুরি বিজ্ঞানের ছাত্রী। কেমিস্ট্রি, রসায়ন নিয়ে আমার রাজাবাজার সায়েন্স কলেজ থেকে স্নাতকোত্তর এমএসসি, মাস্টার্স ইন কেমিস্ট্রি, এবং ইংরেজি মাধ্যমে পড়াশোনা। সুতরাং সেখান থেকে বাংলা সাহিত্যে আসার ব্যাপারটা একটু অন্যরকম আর কি, সেটা আমি পরে আসছি। তো যাই হোক, আমি রসায়ন নিয়ে স্নাতকোত্তর করার পর তারপরে আমি বহুজাতিক সংস্থায় রিসার্চ নিয়ে আর কি, R&D এবং মার্কেটিং, প্রোডাক্ট ম্যানেজমেন্ট নিয়ে আমি চাকরি করেছি বহুজাতিক সংস্থায়। 23 বছর বয়স ছিল, সারা ভারতবর্ষে ঘুরেছি সেই নিয়ে আর কি, বিভিন্ন ফ্যাক্টরি ভিজিট, রিসার্চ নিয়ে কাজ, এইটা আর কি প্রথমে ছিল। তারপরে বিবাহ, এবং বিবাহ সূত্রে আমি পারিবারিক ব্যবসা যেটা আর কি, সেই বিবাহ সূত্রে আবদ্ধ হওয়ার দরুন আমি এই প্রকাশনা জগতে এসেছি। কিন্তু সেটা অনেক পরে। আমি কিন্তু পুরো আমার বিয়ের কিছুদিন পর আমি কলেজে পড়িয়েছি, রসায়ন নিয়ে আর কি কলেজে পড়িয়েছি, অধ্যাপনা করেছি। তারপর সম্পূর্ণভাবে যখন ছেলে এলো আর কি, ছেলের বছর 2-3 বয়স হলো, আমি সম্পূর্ণ হাউসওয়াইফ ছিলাম দীর্ঘ 15 বছর। অর্থাৎ এই চলার পথের নানান রকমের ভূমিকা, কখনো ছাত্রী এবং মনোযোগী ছাত্রী, স্কলার ছাত্রী, তারপরে কখনো কর্মরতা, তারপর কখনো সম্পূর্ণরূপে মা, আর কোনো কিছু অন্য কোনো পরিচয় তখন আর নেই, এবং তারপর আবার ক্রমশ প্রকাশনা সংস্থার সঙ্গে এর মাঝেও সাহিত্য এসেছে। একটু সেই গল্পটায় আসি। অর্থাৎ ছেলের সঙ্গে মা হিসেবে সন্তানের সঙ্গে সেই বন্ডিং, সেই সময়টা পেরোতে পেরোতে কখন আপনার মনে হলো, বা কিভাবে আপনি দেব সাহিত্য কুটির, ক্রমশ শুকতারা আসছে, নবকল্লোল আসছে আপনার পথে, কি করে মিলে গেল এই পথগুলো? আমি তো প্রথমে মা হিসেবেই ছিলাম। আমার মনে হয় ওই সময়টা বোধহয় আমার জীবনের শ্রেষ্ঠ সময়। আমি আমার ছেলের সঙ্গে সময় কাটানো, তার স্কুল মানে আমারও স্কুল, তার বিভিন্ন খেলার জগৎ ছিল, খেলতে যেত প্রচুর, টেনিস, ক্যারাটে এবং সুইমিং, ওটাও আমারও জগৎ ছিল। গিটার এবং ও গান বাজনা এবং গান, সেটা আমার জগৎ ছিল। মানে কীভাবে যে ওইরকম অতগুলো বছর কেটে গেছে, এবং আমার এখন মানে ওয়েন আই লুক ব্যাক, আমি যখন পেছনে তাকাই, আমার মনে হয় ওইটাই বোধহয় আমার শ্রেষ্ঠ সময় ছিল, ওর সঙ্গে আমার সময় কাটানোটা। তো যাই হোক, তারপরে 2015 সালে পারিবারিক ব্যবসায় আমাকে আমার শ্বশুরবাড়ির যারা গুরুজন ছিলেন, সে সময় যারা অ্যাক্টিভ ছিলেন, রীতিমতো সক্রিয় ছিলেন, তারাই আমাকে বলেন পারিবারিক ব্যবসায় যোগ দিতে। এবং সেভাবে আমি শুকতার এবং নবকল্লোলের এডিটোরিয়াল বিভাগ যেটাকে বলে, সম্পাদকীয় বিভাগে প্রথমে আমি যুক্ত হই, এবং তারপরে মাস 6 পরে আমি সম্পাদক হিসেবেই আর কি যুক্ত থাকি আর কি, এবং সক্রিয়ভাবে আমি ব্যবসায়ের সঙ্গে, দেব সাহিত্য কুটিরের পারিবারিক ব্যবসার সঙ্গে যুক্ত হই। সুতরাং এইখানটায় একটুখানি আমি আসবো, তারপরে আবার বাকিটায় আসছি। আপনার ইংরেজি মিডিয়ামে পড়াশোনা ছিল, এবং সেখান থেকে আমরা ওই এখন অনেক উন্নাসিক একটি জায়গা এসেই গিয়েছে যে আমার সন্তান বাংলাটা ঠিক জানে না, হ্যাঁ, ইংলিশ মিডিয়ামে পড়ে। তো সেখানে আপনার যেখানে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা, সেই ইংরেজি মাধ্যম থেকে যখন পারিবারিক ব্যবসায় কাজ করতে শুরু করলেন, ক্রমশ সেখানে সম্পাদকের চেয়ারে বসা, সেটা বাংলা, এবং আমরা জানি নবকল্লোল, শুকতারা যারা বাংলা সাহিত্যের সঙ্গে জড়িয়ে আছেন, বই ভালোবাসেন, তারা প্রত্যেকে জানেন যে কতটা সম্মানের সঙ্গে আমরা শুকতারা বা নবকল্লোলকে দেখি।
বড় সহজ কাজ তো সেটাও না। এই যে ভাষান্তর হওয়াটুকু, অর্থাৎ ইংরেজি মাধ্যম থেকে সরাসরি বাংলার এরকম একটি জায়গায় রীতিমতো সগর্বে পদচারণা করে বেড়ানো কি করে সম্ভব হলো? না, সেটা আসলে বোধহয় আমি ওই ভালোবাসা, মানে সাহিত্যের প্রতি একটা ভালোবাসা, সুপ্ত ভালোবাসা ভেতরে ছিল। কারণ আমি যখন স্কুলে বা কলেজে পড়েছি, আমি কিন্তু প্রচুর পড়াশোনা, মানে গল্পের বই পড়েছি। রবীন্দ্রনাথ ঠাকুরকে যাকে বলে শয়নে জাগরণে স্বপনে, উনি আমার সঙ্গে মানে ভীষণ 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 আমার প্রিয় মানুষ। তো শেষের কবিতা পড়েছি যখন, তখন আমি পড়েছি বোধহয় ক্লাস 7-এ। তো শেষের কবিতা পড়ে মানে সে লাবণ্য আর অমিতের সঙ্গেই যেন আমি যাপন করছি আমার শিলং দিন পাহাড়ে ঘুরে যাপন, বেড়াচ্ছেন। আমার যাপন যেন তাদের সঙ্গেই। আবার যখন শরৎচন্দ্র পড়েছি, আমি বঙ্কিমচন্দ্র পড়েছি, তখন আমি ক্লাস 8-এ। কি বুঝছি বিষবৃক্ষ পড়ে, আমি কি বুঝছি আমি নিজেও জানি না, কিন্তু পড়ে চলেছি। তো সুতরাং ওই যে তখন ওই সময় একটা পড়েছিলাম, এবং আমি কিন্তু বাংলাতে খুব কম নম্বর পেতাম। সেজন্যই হয়তো আমাকে আমার মাস্টারমশাই বলেছেন বাংলা পড়া শুরু করো, এবং বাংলা পড়া শুরু করতে করতে আমি ভালোবেসে ফেলেছিলাম। এবং সঙ্গে সঙ্গে আমি কিন্তু ইংরেজি সাহিত্য পড়েছি, মানে বিজ্ঞান পড়ছি অবশ্যই, আমার প্রথম ভালোবাসা বিজ্ঞান এবং অঙ্ক, কিন্তু আমার ইংরেজি বাংলার প্রতি বোধহয় একটা ভালো লাগা ছিল। হ্যাঁ, এবং তারপরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর প্রচুর সময় আমি শরৎ রচনা বলে আমার মনে আছে, তখন রিফ্লেক্ট পাবলিশার, এখন বোধহয় সে পাবলিশার নেই, আবার কাগজে বিজ্ঞাপন বেরিয়েছিল, সমস্ত শরৎ রচনাবলী পাওয়া যায়। মানে খুব কম দামে পাওয়া যাচ্ছে কাগজে বিজ্ঞাপন, তখন তার কাগজে বিজ্ঞাপন বেরোতো। তো আমি সেই বাবার সঙ্গে এসে নিয়ে, আমার মনে আছে আমি সব কলেজ স্ট্রিট ঘুরে ঘুরে সমস্ত সেই চটের ব্যাগ ভর্তি, তখনকার দিনে চটের ব্যাগ পাওয়া যেত, ভর্তি বই কিনে নিয়ে গিয়েছিলাম। অনেকগুলি বই কিনলে একটি করে চটের ব্যাগ দিচ্ছে। হ্যাঁ, তো সেগুলো আর কি কিনে নিয়ে মানে প্রচুর পড়েছি। এবং সেই পড়াটা বোধহয় কোথাও ওই যখন আমি সম্পাদকের চেয়ারে বসলাম, তখন বোধহয় আমার কোথাও একটা কাজে লেগে গেছিল, কারণ ভেতরে একটা ভালোবাসা ছিল। বাংলা সাহিত্যকে ভালোবাসবো না, এটা কি করে হয় বাঙালি হয়ে? জীবনের ধন কিছুই যায় না ফেলা, আমরা তো জানি। সুতরাং কখন কোথায় যে আমায় পেব্যাক করবে আমার কোনো একটি সঞ্চয়, আমরা জানি না। আপনার সেই বাংলা ভাষার সঙ্গে ভালোবাসাটা এতটা পরে এসে কাজে লেগে গেছিল। কিন্তু তখন আমার তো মানে যখন কথা বলতে যখন এরকম রেডিওতে বা কোথাও দূরদর্শনে যেতাম, বা আমি যেহেতু নিজে হাতে পুরো কাজ, তখন আমাদের পারিবারিক ব্যবসা, যেহেতু আমার পিস শাশুড়ি, ননদ যিনি আমার শাশুড়ির থেকেও বড়, মানে এনারা সব ব্যবসায় ওই ইয়েতে ছিলেন, এডিটোরিয়াল বোর্ডে বা সম্পাদকীয় দপ্তরে ছিলেন, তাদের কাছে আমি বসে কাজ শিখেছি। মানে আমি প্রুফ রিডিংও শিখেছি, কীরম করে পাতা তৈরি করতে হয় ওরম করে ওটা শিখেছি, আবার কীরমভাবে পাতা সাজাতে হয় আর কি। হ্যাঁ, মানে পুজোর সংখ্যার কাজ, পাতা কীভাবে সাজাতে হয়, কোনটা ওই রকম স্কেল দিয়ে আমি এখনও মনে আছে আমার সে পাতা পুরো 1 থেকে 300 পাতা যদি বই হয়, 1 থেকে 300 পাতা লিখলাম, তারপরে কতগুলো গল্প কতগুলো পাতাতে আঁটাতে হয়, সেগুলো আমি শিখেছিলাম। এবং নিজে হাতে কাজ শেখার দরুন যেটা হয়েছে, কনফিডেন্সটা বাড়ে। এবং আমি না মানে পুরো তখন সেই সময় প্রকাশকরা হয়তো খুব একটা এখানে ওখানে বলতে চেতেন না, বইমেলা করছেন গিল্ড, তারা বলছেন আলাদা কথা, কিন্তু প্রকাশকরা কিন্তু একটু পেছনেই থাকো চিরকাল, সাহিত্যিকরা সামনে, প্রকাশকরা পেছনে। কিন্তু আমি কিন্তু বইমেলাতে যেতাম, মানে আমি যেহেতু কর্পোরেট থেকে এসেছিলাম, আমি তো বললাম কলেজের পর আমি কর্পোরেটে ছিলাম, তো আমার ঠিক চাল চলনটা ওই টিপিক্যাল প্রকাশকের মতো বোধহয় ছিল না। এবং সেটা আমি তো কাজটা শিখে আসিনি, কাজটা আমি করতে করতে শিখছি। সুতরাং করতে করতে শেখার দরুন আমি আমার নিজে যেরকম মনে হয়েছে আমি সেরকম করে গেছি। ইম্প্রোভাইজও তার সঙ্গে হচ্ছে, একটা ইম্প্রোভাইজেশন চলতো আর কি। তাতে কি হয়েছে, হয়তো আমাকে গ্রহণ করেছিল মানুষজন, পাঠক হোক কিংবা কলেজ স্ট্রিট বইপাড়া আমাকে গ্রহণ করেছিলেন। তো সেজন্য আমি প্রচুর জায়গাতে ডাক পেতাম বলার জন্য। এবং কি বলছি আমি ভেতর থেকে বলছি, প্যাশন, কাজটা ভালোবেসে করছি বলে ভেতর থেকে বলেছি। আমি কখনো শিখে এই কাজটা করিনি, শিখে করার একটা ছাপ অন্য রকমের, আর একটা ভেতর থেকে একটা কাজ শিখতে ভালোবেসে কাজ করার একটা ছাপ অন্য রকমের। তো এবার প্রচুর জায়গাতে, কখনো বীরভূম, কখনো শিলিগুড়ি, কখনো মেদিনীপুর আমাকে ডাকতো, আমি চলে যেতাম। এবং বলার সময় যেটা এই যে মাধ্যম, ইংরেজি এবং বাংলা মাধ্যমে কথাতে আসছে, তখন তো কথা আসছে তো কথাটা ভেতরে ইংরেজিতে,
বলতে হবে বাংলাতে, কারণ আমি বাংলা সাহিত্য নিয়ে বলে আমি যদি ইংরেজিতে দুটো কথা শুনিয়ে আসি সেটা ঠিক ভালো লাগে না, আমার নিজেরও একদমই ভালো তাই। লাগতো না। ঠিক। তখন আমি ভেতরে ভেতরে ওই বসে বসে অনুবাদ করছি, মানে মাথাতে অনুবাদ হচ্ছে, মুখে বলছি কথা। এই করতে 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 কোথাও যেন বাংলা ভাষাটা একদম রপ্ত করে ফেলেছিলাম। এবার তারপর যখন আমার আবার একটা ট্রানজিশন হয়, আমি আবার এখন কর্পোরেটে চলে এসেছি, তো সেটা আমি আসছি। এখন আমাকে ইংরেজি বলতে গিয়ে আবার আমি তখন হোঁচট খাচ্ছি। তখন আবার আমি আবার নতুন করে ইংরেজিটা মনে হচ্ছে যেন আবার নতুন করে শিখতে হয়েছিল বা হয়েছে বা হচ্ছে। কিন্তু আমি এখন আমার একটা উপলব্ধি শোনাতে চাই, সেটা হচ্ছে ভাষা কিন্তু কখনো মানুষ ভোলে না। আমি ইংরেজিতে পড়েছিলাম বলে আমি ইংরেজিটা এখন আমি রপ্ত করতে পেরেছি, আবার বাংলা সাহিত্য নিয়ে কাজ করতে করেছিলাম বলে বাংলা ভাষাটা রপ্ত করতে পেরেছি। এখন আমার মনে হচ্ছে ইংরেজি ভাষা বাংলা ভাষা সবই সমানভাবেই রপ্ত করতে 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 দুটোই মানে হোঁচট না খেয়ে চলে আসে। অর্থাৎ যদি কিছু ভালোবেসে করা যায় এবং যদি কখনো কিছু শিখে নেওয়া যায়, ভেতরে গ্রহণ করা যায়, সে গ্রহণটা কিন্তু রয়ে যায়, সেটা কোথাও হারিয়ে যায় না। ঠিক। আরও একবার শ্রোতা বন্ধুদের মনে করিয়ে দেব যে আমরা শুনছি এই মুহূর্তে আকাশবাণী কলকাতার পডকাস্ট, আর এই পডকাস্টে আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ, একই সঙ্গে প্রাবন্ধিক এবং প্রকাশক রূপা মজুমদার। দিদি, এই প্রকাশনার কথা বেশ খানিকটা আমরা থাকলাম, সম্পাদনার কথায় থাকলাম, এবার একটু আসা যাক শিক্ষাবিদ হিসেবে আপনাকে। এতবার আমরা যেখানে বলছি, শ্রোতা বন্ধুরা ভাববেনই যে এই নামটার সঙ্গে তো আমরা প্রকাশনার কথা জানি, শিক্ষা জগতের সঙ্গে সেই আসলে এইখানটায় বোধহয় আপনি খানিকটা ওই অন্তরালে থেকে কাজ করছেন, যে কারণে এতটা সামনে আপনাকে পাওয়া যায় না। আমাদের শ্রোতা বন্ধুদের বলি, একটি লিডিং সেই অর্থে যাকে বলা হয়, প্রথম সারির একটি সংস্থা, যাদের অনেক স্কুল, কলেজ, ইনস্টিটিউট রয়েছে সারা বাংলা জুড়েই, সেখানে আপনি শিক্ষাবিদ হিসেবে, এডুকেটর হিসেবে কাজ করছেন। এই কাজের ধরন এবং এই কাজে আপনি কি করে হঠাৎ অন্য জায়গা থেকে, অন্য কাজের জগৎ থেকে এখানে চলে এলেন, বা আপনি কিভাবে একে এনজয় করছেন? মানে একটা সময় আসে আর কি আমার জীবনে, যখন মনে হয়েছিল যে একটা কোথাও বোধে নিজের করে করে কিছু করতে হবে। আমি সেটার ভেতরে যাচ্ছি না বা তার উল্লেখ আমি করছি না, কিন্তু পারিবারিক একটা আমার মনে হয়েছিল যে আমার নিজের একটা কিছু সংস্থা হোক। তো সেখান থেকেই আমার একটা নিজস্ব স্টার্ট আপ, আমার ছেলের নামে আমি প্রকাশনা সংস্থা রৌনক পাবলিকেশন করি, এবং ধীরে ধীরে রৌনক পাবলিকেশনকে বছর 3 হলো একটা প্রতিষ্ঠিত খুব বলবো যে হয়েছে তা নয়, কিন্তু একটা সেই জায়গাতে আমি নিয়ে যাচ্ছি। কিন্তু ওই সবসময় সব কিছুরই তো একটা ওই যতটুকুই পুঁজি হোক, যদি আমি একটা 10,000, 5,000, 50,000, 1 লাখ টাকার জিনিস দিয়েও যদি পুঁজি তৈরি মানে একটা ব্যবসাতে আসি, একটা পুঁজি তো লাগে। এবং সেই সময়টা আমার ওই একটা ট্রানজিশনের সময়টায় মনে হয়েছিল যে নিজের একটা কিছু, একটা রোজগারের পার্মানেন্ট রোজগার যেটাকে বলা হয়, সেটা যদি থাকে, তাহলে সেটা থেকে বোধহয় আমি যে স্টার্ট আপটা করছি রৌনক পাবলিকেশন, সেটা বোধহয় আমি আরও বেশি করে সেই মূলধনটাতে আমি দিতে পারবো আর কি, ইনভেস্ট করতে পারবো। তো সেখান থেকেই যেহেতু আমি প্রকাশনা জগতে ছিলাম, এবং এমন একটা প্রকাশনা জগতে ছিলাম যেখানে প্রচুর মানুষের সঙ্গে আমার মিলিত হওয়ার সুযোগ আসে, তো আমি যেই বহুজাতিক সংস্থায় বা যে একটা বিশাল বড় লিডিং এডুকেশনাল গ্রুপের সাথে আছি, তার যারা প্রতিষ্ঠাতা বা তার যারা চ্যান্সেলর বা কো চ্যান্সেলর, তাদের সাথে আমার পরিচয়টা আগে হয়েছিল। সেই সুবাদেই আমি তাদের কাছে বলেছিলাম যে যদি কোনোভাবে আমার একটা কোথাও কিছুভাবে কি আমি যুক্ত হতে পারি। তো তারা খুব ভালোবেসে আমাকে গ্রহণ করেছিলেন, এবং তো খুব ভালোবেসে খুব সম্মানের সঙ্গে তারা আমাকে অ্যাডভাইসারের রোলে দিয়েছেন, যেখানে আমি একাডেমিক জার্নালস বা ইন্টালেকচুয়াল কন্টেন্ট অ্যাডভাইসার হিসেবে কাজ করি 2024 সাল জানুয়ারি মাস থেকে। তো সেখানে আমার কাজ বিভিন্ন একাডেমিক জার্নালস নিয়ে কাজ আর কি, মানে অর্থাৎ কীভাবে ইন্টারন্যাশনাল একাডেমিক জার্নাল তৈরি করা যায়, বা কখনো যেহেতু আমার একটা পরিচিতি একটা আছে, মানে অনেকের সঙ্গে পরিচয়টা আছে, তো সেখানে আমি কীভাবে সেই পরিচয়টাকে ওই এডুকেশনাল ইনস্টিটিউশনে বিভিন্ন ধরনের কালচারালও বলবো না, আবার সাহিত্য কেন্দ্রিকও বলবো না, কিন্তু আবার তার সঙ্গে সাহিত্য, কালচার,
বিজনেস এবং তার সাথে পড়াশোনা লেখাপড়াটা আছে, ওই ধরনের কিছু প্রোগ্রাম করি, ওই ধরনের কিছু ইভেন্ট আমি কিউরেট করি, মানে প্ল্যান করি। আচ্ছা, হ্যাঁ, মানে প্ল্যান করি যে এই ধরনের কিছু, যেরকম মনে করো ওয়ার্ল্ড টাইগার্স ডে, তো ওয়ার্ল্ড টাইগার্স ডে যদি আমি আমার ইউনিভার্সিটিতে বা কোথাও প্ল্যান করি, সেখানে কি হয় আমি সাহিত্যকেও নিয়ে আসছি, আবার তার মধ্যে আমি হয়তো যারা খুব ভালো টাইগার নিয়ে, ব্যাঘ্র বাঘ নিয়ে যারা কাজ করছেন তাদের কি আনানো, সংরক্ষণ, তাদের বা যারা সিনেমা তৈরি করেছেন বাঘের ওপরে, না হলেও যে সিনেমাতে বাঘ একটি কেন্দ্রীয় চরিত্র না হলেও একটা চরিত্র আছে সেরকম, তার সেই চিত্র পরিচালককে আনা, বা ফটোগ্রাফি যারা খুব ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার তাদেরকে এনে নিয়ে তাদেরকে নিয়ে একটা অনুষ্ঠান করা, যেখানে স্টুডেন্টসরাও আছেন, যেখানে কলেজ ইউনিভার্সিটি সকলে মাথা যারা তারা আছেন। তো সেই রকম একটা বিভিন্ন ধরনের কিছু কিউরেট করি, বা হয়তো এমন কোনো প্যানেল কিউরেট করলাম যিনি নোবেল জয়ী কোনো পিস, বিদেশি কোনো যিনি এরকম নোবেল জয়ী, নোবেল পুরস্কার পেয়েছেন, তাকে আনা, তিনি আবার হয়তো ভারতবর্ষের কোনো একটা শহরে কোনো একটা বিশেষ কোনো কাজ নিয়ে আছেন, তাকে নিয়ে বলানো, এবং সেখানে স্টুডেন্টসরা থাকলো, মানে এই ধরনের কিছু ইন্টালেকচুয়াল প্রোগ্রামস করা বা কোনো একাডেমিক জার্নালস প্ল্যান করা। আমি ওই সংস্থার সাথে এই ধরনের কাজ করি। সেখানে সমাজের বিভিন্ন জায়গার বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট মানুষদের সঙ্গে আপনার ওই এডুকেশনাল যে সংস্থা তার বাচ্চাদেরকে যোগাযোগ করিয়ে দেওয়া, তাদের গল্পগুলো ওদের কাছে ঢুকবে, ওরা তাহলে খানিকটা ইন্সপায়ার্ড হবে, অনুপ্রাণিত হবে খানিকটা, যে হ্যাঁ এইভাবেও ভাবা যায়, এইভাবে করা যায়। সুতরাং এটা সত্যি একেবারে অন্য রকমের একটা ভাবনা জায়গায়, যে স্কুলে যায় ছেলেমেয়েরা পড়াশোনা করতে, বা ইউনিভার্সিটির একটু বড় হওয়া ছেলেমেয়েরা, তাদের একটা অন্যরকম ভাবে একটা কিছু সামনে দিলাম তাদের, তারা সেটা এনজয় করছে, উপজীব্য তাদের। সুতরাং পড়াশোনার একটা বিকল্প পথ, মানে পড়াশোনা মূল ধারায় চলছে, তার সঙ্গে আর একটা বিকল্প রাস্তা তৈরি করে তাদেরকে আরও একটু এগিয়ে নিয়ে যাওয়া, সেই ভাবনাগুলো। সত্যি রূপাদি, মানে এত রকম কাজের সঙ্গে আপনার যে জড়িয়ে থাকা, ভালো লাগছে। এটা মনেই হয় যে ওই রান্নার সঙ্গে চুল বাঁধা সবটা একসঙ্গে হয়ে যায়। মানে যিনি প্রকাশনা সংস্থা চালাচ্ছেন তিনি একই সঙ্গে নতুনভাবে নতুন নতুন পদ্ধতির মাধ্যমে ছেলে মেয়েদের কীভাবে পড়াশোনা করানো যায়, তাদের আলোকিত করা যায়, সেটাও ভাবছেন। আরেকটু আমি করি, আমি একটা ওটিটি প্ল্যাটফর্ম আছে বাংলাতে, তো সেই ওটিটি প্ল্যাটফর্মের আমি কন্টেন্ট নিয়ে আর কি, আমি ওখানেও অ্যাডভাইসার। মানে আগে অনেকটা সময় দিতাম, এখন যেহেতু নিজের প্রকাশনা সংস্থা হয়ে গেছে অনেক সময় দিতে পারি না, কিন্তু কোনো ভালো গল্প পেলে আমি তাদেরকে অ্যাডভাইস করি, বা আবার ওরাও আবার কোনো ভালো কিছু একটা শুনেছে তখন ওরা আমাকে জিজ্ঞেস করে যে ওটিটি প্ল্যাটফর্মে যে এটা থেকে যদি ওয়েব সিরিজ হয় কেমন হবে, তখন ওরা তো সাহিত্যিকের সঙ্গে সেভাবে খুব একটা, বা তাদের রাইটস নিয়ে যেগুলোকে বলা হয় একটা বুক রাইটস, ইন্টেলেকচুয়াল রাইটস, সেগুলো নিয়ে ওরা খুব একটা জানে না। ওরা তখন আমাকে হয়তো বলে, আমি হয়তো সেই সাহিত্যিকের সঙ্গে যোগাযোগ করিয়ে দিলাম, সেটাকে কিভাবে প্ল্যান করে করা যেতে পারে, এবং সেটার আইপিআর মানে ইন্টেলেকচুয়াল রাইটস নিয়ে সেটা নিয়ে একটা হয়তো আমি অ্যাডভাইস দিলাম। তো আমি সেই কনসালটেন্সিটাও করি আর কি। আর তাছাড়া নিজের রৌনক পাবলিকেশন আছে, নতুন বই বেরোচ্ছে। সদ্য আমরা বইমেলা পার করে এলাম। দিদি, এই বইমেলার একটু অভিজ্ঞতার কথা শুনবো। অর্থাৎ আমরা তো জানি যে এখনো পর্যন্ত আমাদের এই সমাজটা মেল ডমিনেটিং, এখনো পর্যন্ত পুরুষ শাসিত সমাজ, এবং সর্বক্ষেত্রে পুরুষদের বিচরণটা একটু বেশি দেখা যায়। সেখানে প্রকাশনা সংস্থার একজন কর্ণধার হিসেবে একজন মহিলা, এবং সেখানে আপনি এইভাবে নিজের কাজকে এগিয়ে নিয়ে চলেছেন, বই পাবলিশ করছেন, তার সঙ্গে এত কিছু করছেন। আপনার এই জার্নিটাতে কোথাও কি আপনি মহিলা বলে আপনার মনে হয়েছে যে না আমার কিছু একটা অসুবিধে হলো, আমি পুরুষ হলে হয়তো এটা হতো না? কোথাও কি এরকম কোনো লিঙ্গ বৈষম্যের শিকার আপনাকে হতে হয়েছে? হ্যাঁ, লিঙ্গ বৈষম্যর শিকার হতে হয়েছে বলেই নিজের সংস্থা করতে বাধ্য হয়েছিলাম। তো আমি সেটার বিশদে যাব না, কিন্তু হ্যাঁ, শিকার তো আমার মনে হয় যে কোনো মহিলাই, যদি কর্মজগতে হোক বা যে কোনো জগতেই হোক, ক্রিয়েটিভ জগতেই হোক, যেখানে মানে সৃজনশীল জগৎ, যেই জগতেই হোক না কেন, সেখানে সে যদি একটু বেশি ভালো করে ফেলে তাহলে তাকে একটা কোথাও থেকে একটা পিছু টান, তার মানে পিছনে তাকে টানা হবে, এরকম একটা ব্যাপার তাকে থাকে। কিন্তু আমার মনে হয় সেটাকে অগ্রাহ্য করে হোক বা সেটাকে দেখেও না দেখে যদি আমি সামনে এগিয়ে যাওয়ার দিকেই মনস্থির করি, তাহলে আমার মনে হয় কোনো শক্তি কোনো নারীকে বিশেষত, কোনো মহিলাকে বিশেষত টেনে রাখতে পারে না। এবং
আমার ক্ষেত্রেও সেটা হয়েছে, এবং সেই জন্য আমার মনে হয়েছে যে আমার নিজের একটা পরিচিতি লাগবে বলে আমি নিজস্ব প্রকাশনা সংস্থা, এবং আমি কিন্তু আমার নিজের প্রকাশনা সংস্থাটাকে পুরোপুরি ইংরেজি করেছি, যাতে কোথাও কোনো তুলনামূলক বিচার না আসে। আমার মনে হয়েছে যে আমি কোথাও কোনো কিছু, আমি কারোর সাথে কোনো কম্পিটিশনে যাচ্ছি না, আমার নিজের সৃজনশীলতার আনন্দে আমি কাজ করছি, আমি নিজের কাজকে ভালোবাসি, আমার নিজের কাজ করে আমি আনন্দ অনুভব করি। তাই আমার মনে হয়েছে যে আমি কাজ করতে ভালোবাসি, প্রকাশনাকে থাকতে ভালোবাসি, আমি কোথাও কোনো কম্পিটিশন দরকার নেই, আমি ইংরেজি করি। ইংরেজি করলে তো কোথাও কিছু অসুবিধে, কারোর সাথে কোনো কম্প্যারিজন আসছে না, তুলনামূলক বিচার আসছে না, আমি ইংরেজি করছি। আবার আমি একটা এমন বইকে কেন্দ্র করেই পড়াশোনা, মানে শিক্ষা জগতে আছি, যেখানে মূল উপজীব্যটাই কিন্তু বই এবং জার্নালস এবং একাডেমিক ইন্টালেকচুয়াল কন্টেন্ট। তো সুতরাং আবার আমি যখন ওটিটিতে আছি সেটাও কিন্তু বইকে কেন্দ্র করি। সুতরাং আমার মনে হয়েছে আমি আমার নিজের কর্মজগতেরটাকে প্রসার করেছি, এবং কেউ যদি কাউকে টেনে রাখতে চায় পেছনে, সেটাকে অগ্রাহ্য করে সামনের দিকে তাকিয়ে পথ চলাটাই আমার মনে হয়, সেটাকে বেছে নেওয়াটাই ভালো। তাহলে যিনি টানছেন বা যারা টানছেন তারাও ক্লান্ত হয়ে পড়বে। অর্থাৎ এগিয়ে যাওয়াটাই একমাত্র মনের আনন্দে এগিয়ে যাওয়া। সুতরাং ফোকাস থাকাটা খুব দরকার। ফোকাস থাকো নিজের কাজে, সেখানে আলাদা করে তুমি পুরুষ না মহিলা সেটা মাথায় না রেখে আমি আমার কাজটা করে যাব, আমার ফোকাসটুকু রাখলাম, তখন না কাজটাই থেকে যায়, তখন আর মানে কাজ করার আনন্দে এগোতে গেলে তখন কাজটাই থাকে, তখন আর ওই লিঙ্গটা বোধহয় মানুষ ভুলে যায়। আর তাছাড়া আমি রোটারি করতে ভালোবাসি, একটা ফিলান্থ্রফিক কাজ, সমাজে একটা কিছু কাজ রেখে যাওয়া মনে করি, সেজন্য আমি রোটারিটাও করতে ভালোবাসি। এইসব আর কি কাজ করলে আমার মনে হয় সব পিছনে টানা চলে যায়। দিদি, এই যে নানান ধরনের আপনার কাজ, এই যে একটা বড় জার্নি, সেই এত রকম কাজের মধ্যে যদি বলি আপনাকে বেছে নিতে হবে না, 1 2 3 4 করতে হবে না, কিন্তু যদি বলি সবচেয়ে পছন্দের কোন কাজটা করে আপনি সবচেয়ে আনন্দ পেয়েছেন, কোন ভূমিকাটা আপনাকে সবচেয়ে বেশি আনন্দ দেয়? সম্পূর্ণ বাড়িতে থেকে মায়ের ভূমিকায় ছেলের সাথে পড়াশোনা আর করা, ওই দীর্ঘ সময়টা আমার মনে হয় এখন ওটা একটা তৃপ্তি, ওই তৃপ্তিটা বোধহয় আমার সবচেয়ে বেশি ওইটাই মনে আর হয়েছে। কিছুতে নেই ওইটার মতো। হ্যাঁ, এখন ভালো লাগে আমার, আমি যেহেতু রোটারিতে সঙ্গে আছি, মানুষের কাজ করা, পশু পাখি নিয়ে কাজ করা ভালো লাগে, কিন্তু ওটা তৃপ্তি খুব বেশি পেয়েছিলাম। আর এখন নিজের প্রকাশনা সংস্থাতে আনন্দ। শ্রোতা বন্ধুরা দেখছেনই যে নানান রকমভাবে কিন্তু নিজেকে ছড়িয়ে দেওয়া যায়, নানান পথে এগিয়ে চলাও যায়। দরকার যেটা সেটা হলো সদিচ্ছে, দরকার যেটা সেটা হলো সৎসাহস, যে সবটাকেই পুঁজি করে রূপাদির এই পথ চলা। দিদি, আমরা আলোচনার প্রায় শেষের দিকে এসে গিয়েছি। জানতে চাইবো, এই যে চলার পথের নানান মুহূর্ত, টুকরো টুকরো মুহূর্তগুলো তো আমাদের সঞ্চয়, এই টুকরো মুহূর্তের মধ্যে থেকে যদি বলি যে পিছু ফিরে তাকালে এই পুরো জার্নিটার মধ্যে এমন কোনো একটা মুহূর্ত যা আপনার মনকে আলো আলো করে দিয়েছে, তেমন কিছু একটা যদি আমাদের সঙ্গে ভাগ করে নেন। আমার রিসেন্টলি মানে ভীষণ সাম্প্রতিক সময় আর কি, জানি না, সেটা কুম্ভমেলায় গিয়েছিলাম, কুম্ভমেলা থেকে ফিরে এসে নিজেই হঠাৎ করে ভীষণ টান অনুভব করেছিলাম, চলে গিয়েছিলাম, বন্ধু জুটে গেছিল মহাকুম্ভে, হ্যাঁ, প্রয়াগরাজে। তো তারপর থেকে ফিরে এসে আমার নিজের একটা খুব আধ্যাত্মিক, আমি চিরকালই একটু আধ্যাত্মিক, একটু আমি খুব শ্রীকৃষ্ণ ভক্ত আর কি। আমার ছেলেও আমার কাছ থেকে শিখেছে ভীষণ আমরা, এবং তারপর আমি সম্পূর্ণ না নিরামিষাশী হয়ে যাই। আমি জানি না এটা কী করে হতে পেরেছে, আমার ছেলেও হয়ে গেছে এবং তারপরে ওকে দেখে আমিও হয়েছি আর কি। আমার একটা নিজের ভেতরে একটা আধ্যাত্মিক মানে একটু বেশি সক্রিয় হয়েছি বোধহয়। তো সেটা আমার খুব দিন শেষে একটা ভীষণ তৃপ্তির জায়গা আর কি, শান্তি দেয়। এবং আমার মনে হয় অনেকটা সময় আমি ঈশ্বরের সাথে কাটাতে পারি, মনে হয় যেন কোথাও যেন একটা, আমি একা থাকি, আমার ছেলে মুম্বাইতে থাকে, কিন্তু আমি না কখনো মনে হয় না যে আমি একা থাকি, আমি এটা বেশ পরিপূর্ণতা লাভ করতে পারি। এইটা আমার একটা সাম্প্রতিক সময়ের ভালো লাগা বলতে পারবো। এইটা একটা খুব বড় জিনিস, মানে নিজের সাহচর্যকে উপভোগ করা, এবং আমার সাহচর্য মানে আমার সঙ্গে আমার ঈশ্বরের সাহচর্য, সেই যে কোথাও একটা সংযোগটাকে উপলব্ধি করা, সেটা আপনাকে আনন্দ দিচ্ছে, এবং আপনার এত কাজ যা আমাদেরকে ভরিয়ে তুলছে, এই কাজ আরও আলোয় ভরে উঠুক,
আমাদের তরফ থেকে, আকাশবাণীর তরফ থেকে অনেক শুভেচ্ছা রইল দিদি আপনার জন্য। আর একই সঙ্গে ধন্যবাদ, এতটা মূল্যবান সময় আমাদেরকে বার করে দিলেন, আপনার পুরো জার্নিটা ভাগ করে নিলেন আমাদের সঙ্গে, তার জন্য। আমারও খুব ভালো লাগলো তোমাদের কাছে এসে সবার সাথে নিজের কথা বলতে পেরে। এতক্ষণ আমরা আকাশবাণীর পডকাস্ট এই অনুষ্ঠানে শুনছিলাম বিশিষ্ট প্রকাশক, প্রাবন্ধিক, শিক্ষাবিদ রূপা মজুমদার। তার চলার পথের অনেক টুকরো গল্প, অনেক টুকরো মুহূর্ত, সবটা তিনি ভাগ করে নিলেন আমাদের সঙ্গে। শেষ করছি পডকাস্ট আজ এখানে। ভালো থাকবেন সকলে, নমস্কার।